এনইপি সেমিস্টার 1 এবং এনইপি সেমিস্টার 3 ইতিমধ্যেই তোমাদের পরীক্ষা হয়েছে। অনেকেই টেনশনে রয়েছ। অনেকেই ভাবছো যে আমার তো পরীক্ষা খুব ভালো হয়েছে না। না জানি ব্যাক চলে আসে। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে স্পষ্ট ধারণা দেব যে তোমাদের কার কিরকম পরীক্ষা হয়েছে, কটা প্রশ্ন পরীক্ষাতে আনসার করেছো, কটা আনসার করলে কত নম্বর পরীক্ষাতে পেতে পারো, ব্যাক আসার সম্ভাবনা কতটুকু থাকতে পারে, ওই বিষয়গুলো নিয়ে এবং পাশাপাশি আমি আলোচনা করব আমাদের পরবর্তী সেমিস্টারের প্রস্তুতি নিয়ে। তোমরা যারা এবার এনইপি ফার্স্ট সেমিস্টার, এনইপি ফার্স্ট সেমিস্টারে তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তোমরা কিন্তু সম্পূর্ণ একটা নতুন পরিবেশে পরীক্ষা দিয়েছো। কারণ এতকাল তোমরা স্কুলের গণ্ডিতে ছিলা। এখন তোমরা কলেজে একটা নতুন পরিবেশে এসে পরীক্ষা দিয়েছো। যখন স্কুলের বোর্ডে পরীক্ষা দিয়েছো, তখন নম্বর দেওয়া, খাতা কাটা ওইগুলোর একটা ধাঁচ ছিল। আর এখন কলেজে তোমরা পরীক্ষা দিচ্ছ, এগুলো একটা অন্যরকম ধাঁচ। তো এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। তো স্বাভাবিকভাবে তোমরা যেটা ভাবছো সেটা নাও হতে পারে। তো তোমরা এনইপি 2020 র ফার্স্ট সেমিস্টারে এবার যারা পরীক্ষা দিয়েছো, যে তোমাদের ৪ টা ব্রড কোয়েশ্চেন আনসার করতে হয়েছে। তোমরা যদি ৪ টা ব্রড কোয়েশ্চেন আনসার করে থাকো, পরীক্ষার খাতায় যদি লিখে থাকো এবং মোটামুটি তোমরা যদি মনে করো যে ২ থেকে ২.৫ পেজের মতো লিখতে পেরেছো একটা প্রশ্ন, তোমরা 12 মার্কের আনসারে তোমরা 8 প্লাস কিন্তু প্রত্যেকটা প্রশ্নে পেয়ে যাবে। অর্থাৎ আমি এটা ন্যূনতম বললাম যে এই যে 8 মার্ক বলেছি 12 মার্কের মধ্যে, এটা আমি সর্বনিম্ন বললাম। এখানে 10 মার্কও হয়ে যেতে পারে, 9 হতে পারে। অর্থাৎ এটা লেখার উপর নির্ভর করবে। তবে 8 এর নিচে সাধারণত কেউ পাবে না। এবার আরেকটা বিষয় হচ্ছে যে আমি তো হুবহু লিখতে পারিনি। আমি যেরকমভাবে শিখে গেছি, ওইরকমভাবে লিখতে পারিনি। পরীক্ষা দিকে আমি ভুলে গেছি। তখন আমি বানিয়ে লিখেছি। তো তাতেও কিছু যাবে আসবে না। তুমি যদি ন্যূনতম ২ পৃষ্ঠা যদি তুমি লিখতে পারো, তাহলে দেখা যাবে তুমি 8 প্লাস কিন্তু একটা প্রশ্নে পেয়ে যাবে। তাহলে তুমি যদি একটা কোয়েশ্চেনে যদি 8 প্লাস পেয়ে থাকো, তুমি যদি ৩ টা কোয়েশ্চেন আনসার করো, তাহলে ৩ ৮ ২৪। তারপর শর্ট কোয়েশ্চেন থাকছে তোমার, শর্ট কোয়েশ্চেন ৬ টা থাকছে। ৬ টার মধ্যে যদি তুমি ২ টো কোয়েশ্চেনও আনসার করে থাকো, ৩ টি কোয়েশ্চেনও আনসার করে থাকো, তো মোটামুটি ২ মার্কের শর্ট কোয়েশ্চেন সাধারণত নম্বর কমানো হয় না, সম্পূর্ণ নম্বরেই দেওয়া হয়। তো দেখা যাবে যে তোমরা যদি ৩ টা প্রশ্ন আনসার করো, শর্ট কোয়েশ্চেন আনসার করো, এক্ষেত্রে কিন্তু তোমরা 25 প্লাস কিন্তু ইজিলি তোমরা পেয়ে যেতে পারো। এখন তোমাদের টোটাল মার্কটা কত লাগবে? 40 লাগবে। অর্থাৎ ৪০ পেলেই তোমার কিন্তু আর ব্যাক আসবে না। তোমার যে ইন্টারনাল পরীক্ষা হয়েছে, তোমার যে অ্যাসাইনমেন্ট জমা রেখেছে, ওইখানে 20 মার্কস প্লাস 20 মার্কস টোটাল 40 মার্কস কিন্তু তোমার রয়ে গেছে। তো ওইখানে 40 মার্কসের মধ্যে 30 মার্কস 25 তো ইজিলি পাওয়া যায়। তুমি যদি ওইদিকে 25, 30 এরকম নম্বর যদি ওইদিকে ক্যারি করতে পারো, তোমার ইন্টারনাল পরীক্ষা, অ্যাসাইনমেন্ট ওইগুলো দিয়ে, আর এখন তোমার যে 60 মার্কের পরীক্ষাটা গেছে, এখানে যদি তুমি মোটামুটি 25 বা 30 এরকম একটা স্কোর করতে পারো, তুমি একটু ওভারঅল করে দেখো তো তোমার টোটাল স্কোরটা কত যাচ্ছে। সব মিলিয়ে 40 পাওয়া তেমন কোনো কঠিন বিষয় না। সুতরাং তোমরা যারা টেনশন করছো, তোমাদের মধ্যে যারা আছো যে ব্রড কোয়েশ্চেন শুধুমাত্র ২ টা আনসার করেছো এবং শর্ট কোয়েশ্চেন মোটামুটি ৩ টা ৪ টা আনসার করেছো, তবুও তোমাদের কোনো টেনশন থাকবে না। কারণ ইন্টারনাল পরীক্ষা বা তোমাদের যে অ্যাসাইনমেন্ট ওইগুলোতে কিন্তু নম্বর কমানো হয় না। যারা ইন্টারনাল পরীক্ষাগুলো ঠিকঠাক দিয়েছো, অ্যাসাইনমেন্টগুলো জমা করেছো, তাদের টেনশন করার কোনো কারণ নেই। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যদি দুর্ভাগ্যবশত কোনো একটা পেপারে বা কোনো একটা সাবজেক্টে তোমাদের যদি বিলো 40 হয়, অর্থাৎ ৪০ এর নিচে যদি পাও, তাহলে কি হবে? এটা তোমার একটা সাবজেক্ট ব্যাক থাকবে। তাতে কিছু যায় আসে না। আবার যখন তুমি পরবর্তী সেমিস্টারে যাবে, অর্থাৎ পরের বছর যখন আবার ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে, তাদের সাথে তুমি একটা পেপার পরীক্ষা দিয়ে দিতে পারবে। এরকম ২ টা সাবজেক্টও যদি খারাপ হয় তোমার, তবুও কোনো সমস্যা নেই। পরবর্তী সেমিস্টারে কিন্তু তুমি উত্তীর্ণ হয়ে যাবে। আর তোমরা যারা 3rd সেমিস্টারে রয়েছো এনইপি, তোমাদের তো অলরেডি ২ টো সেমিস্টার দিয়ে তোমরা এক্সপেরিয়েন্স নিয়েছো। কিরকম পরীক্ষা দিলে কিরকম নম্বর আসে বা কিরকম পরীক্ষা দিলে ব্যাক আসে, ওই বিষয়টা তোমাদের নতুন করে বলতে হবে না। কিন্তু ফার্স্ট সেমিস্টারে যারা পরীক্ষা দিয়েছো, তোমরাই কিন্তু টেনশন করছো। কিন্তু রেজাল্ট দিলে দেখবে যে আসলে তোমরা ফালতুই টেনশন করেছো। কারণ সাধারণত একেবারে খারাপ যারা পরীক্ষা দেয়, অর্থাৎ কোনো রকম প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দিতে গিয়ে দেখলো যে কিছুই লিখতে পারেনি। সাদা খাতা জমা দিয়ে এসেছে, তাদের ব্যাক আসার সম্ভাবনা থাকে। আর যারা মোটামুটি সব আনসার করে আসে
এবার আমার হুবহু কমন পড়ল না। তারপরে আমি যতটুকু জানি তার উপর ভিত্তি করে আমি আনসার করে দিয়ে এসেছি। পরীক্ষায় সব লিখে এসেছি। আমি একটা কথা তোমাদের বলি, সাপোজ কথার কথা তোমাদের পরীক্ষাতে কমন পড়ল না। কমন পড়ল না কিন্তু তোমরা সব আনসার করে দিয়ে এসেছো। তোমার ৪ টা ব্রড কোয়েশ্চেন আনসার করার কথা, তুমি ৪ টাই ব্রড কোয়েশ্চেন আনসার করে এসেছো। তোমার ৬ টা শর্ট কোয়েশ্চেন আনসার করার কথা, তুমি ৬ টা শর্ট কোয়েশ্চেনই আনসার করে এসেছো। মোটামুটি কাছাকাছি একটা ধারণা নিয়ে তুমি আনসার করেছো। দেখা যাবে তোমার ব্রড কোয়েশ্চেনে তুমি 32 পেয়ে গেছো। ৪ টা আনসার করেছো, ৮ করে তুমি 32 পেয়ে গেছো এবং শর্ট কোয়েশ্চেন ৬ টা আনসার করেছো, তুমি কিন্তু ১২ বা ১০ কিন্তু শর্ট কোয়েশ্চেনে পেয়ে গেছো। তো এক্ষেত্রে কিন্তু তুমি 42 পেয়ে গেছো মার্কস। তো 42 যদি তুমি রিটেনে পেয়ে যাও আর তোমার ইন্টারনাল অ্যাসাইনমেন্ট ওইগুলো মিলিয়ে যদি তোমার 30 ও হয়, তাহলেও তো এখানে 70 অর্থাৎ ৭০ নাম্বার কিন্তু তুমি ইজিলি পেয়ে গেছো। আর যারা একটু কনফিডেন্স নিয়ে পরীক্ষা দেয়, তারা কিন্তু এখানে দেখা যায় যে ৮ পয়েন্টের উপরে কিন্তু মার্ক পেয়ে যায়। অর্থাৎ 80% মার্ক পেয়ে যায়। 75%, 76, 77, 8 এরকম নম্বর কিন্তু ইজিলি পেয়ে যায়। সুতরাং এসব বিষয়গুলো নিয়ে এখন ফালতু শুধু টেনশন করবে না। এবার একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি তোমাদের দিচ্ছি, যেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের জন্য তোমরা যে সময়টা পেয়েছো পড়াশোনা করার, এবার সেকেন্ড সেমিস্টারে কিন্তু এতটা সময় তোমরা পাবে না। কারণ তোমাদের ডিসেম্বর পর্যন্ত কিন্তু ৬ মাস কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট সেমিস্টারের জন্য। আর জানুয়ারি মাস তোমাদের চলে গেছে পরীক্ষা দিতে। এখন ফেব্রুয়ারি মাস চলে এসেছে। এখন তো পড়াশোনা শুরু হয়নি। পড়াশোনা শুরু হতে তোমাদের মার্চ মাস। কলেজেও যখন তোমাদের ক্লাস শুরু হবে, এটা মার্চ মাসেই গিয়ে ক্লাস শুরু হবে। ওইদিকে দেখো মার্চ, এপ্রিল, মে। বরঞ্চ ৩ মাস তুমি সময় পাবে। জুন মাস আসলেই কিন্তু আবার পরীক্ষার রুটিন হয়ে যাবে তোমাদের সেকেন্ড সেমিস্টারের। সুতরাং এই সেকেন্ড সেমিস্টারে তোমরা খুব কম সময় পাবে। আর ফার্স্ট সেমিস্টারে তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তোমাদের কিন্তু একটা এক্সপেরিয়েন্স হয়ে গেছে। কিরকম এক্সপেরিয়েন্স? যেমন অনেকেই আগে থেকে পড়াশোনা করেছো না, পরীক্ষার আগে পড়াশোনা করতে বসেছো এবং পরীক্ষার আগে পড়তে গিয়ে দেখছো যে কিছুই মাথায় ঢুকছে না। এবং প্রত্যেকে একবার হলেও কিন্তু এই কথাটাই ভেবেছো, ইস! আগে থেকে যদি একটু ভালো করে পড়তাম। তাহলে এখন পরীক্ষার সময় এতটা লোড আমাকে নিতে হতো না। আগে থেকে যদি রেগুলার ০.৫ ঘন্টা করে যদি পড়াশোনা করতাম, তাহলে আজকে এতটা চাপ থাকতো না। এটা কিন্তু প্রত্যেকে অনুভব করতে পেরেছো। আর যদি অনুভব নাও করে থাকো, আমি তোমাদের সাজেস্ট করব, সেকেন্ড সেমিস্টারে তোমরা সেমিস্টারের শুরু থেকে একটু করে পড়াশোনা করো। তোমরা যারা স্কুল অফ মেরিটে পড়াশোনা করেছো ফার্স্ট সেমিস্টারে, তোমরা দেখেছো যে আমি সিলেবাস কিন্তু অনেক আগেই শেষ করে দেই। এমন না যে পরীক্ষার ২ দিন আগে, ১ সপ্তাহ আগে আমি সিলেবাস শেষ করি। আমি পরীক্ষার অনেক আগেই সিলেবাস কমপ্লিট করে দেই। এমনকি আমাদের স্টার্টিং এই কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট থেকে ইম্পোর্টেন্ট প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে দেই। যেমন কিরকমভাবে দিয়ে দেই, তোমরা যারা স্কুল অফ মেরিটে স্টাডি করেছো, তোমরা তো প্রত্যেকেই জানো। আর যারা স্কুল অফ মেরিটে স্টাডি করোনি, আমি তোমাদের উদ্দেশ্যে বিশেষভাবে বলছি, সাপোজ আমাদের সেমিস্টারটা শুরু হবে মার্চ মাসে শুরু হবে। মার্চ মাসের ফার্স্ট উইকে যদি আমরা আমাদের সেমিস্টার শুরু করি, দেখা যাবে এই মার্চ মাসের ১ তারিখ যদি আমরা আমাদের ক্লাসটা শুরু করি, তোমাদের যার যে সাবজেক্ট আছে, মেজর, তারপরে থাকবে তোমাদের মাইনর, আর কি থাকবে? ইন্টারডিসিপ্লিনারি? না, তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টটা থাকবে না। এটা রিপ্লেস হয়ে এটার জায়গাতে তোমাদের নতুন আরেকটা সাবজেক্ট আসবে, সেটার নাম হবে AEC, অর্থাৎ অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স। এটা কি? এটা তোমাদের সেই ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টের মতো করেই। অর্থাৎ ইন্টারডিসিপ্লিনারিতে তোমরা পড়েছো তোমাদের বাংলা, তারপরে ইংরেজি, তারপরে ইতিহাস, তারপরে রাষ্ট্রবিজ্ঞান, ওই সাবজেক্টগুলোর উপর তোমরা পড়াশোনা করেছো। কিন্তু AIC-তে তোমাদের একটু ভিন্ন ধরনের একটু নতুন সাবজেক্ট আসবে। কিরকম আসবে? যেমন এখানে তোমাদের একটা সাবজেক্ট ইংলিশ হতে পারে, তারপর আরেকটা সাবজেক্ট হতে পারে তোমাদের বেঙ্গলি, তারপর আরেকটা সাবজেক্ট হতে পারে তোমাদের EVS। এই ধরনের কিছু সাবজেক্ট থাকে AEC-তে। এবং এই সাবজেক্টটাতে তোমাদের এমসিকিউই পরীক্ষাতে আসে। এবার এমসিকিউর কথা যেহেতু বলেছি, এমসিকিউর প্রসঙ্গে বলছি। এবার যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছো, অনেকে ভাবছো আমার ইন্টারডিসিপ্লিনারি পরীক্ষা খুব খারাপ হয়েছে। এমসিকিউ পরীক্ষাতে যা পড়ে গেছি তা কমন আসেনি। দেখো তুমি যা পড়ে গেছো সব তো সিলেবাস থেকেই পড়ে গেছো। পরীক্ষাতে কিন্তু সিলেবাসের বাইরে আসে না। দেখা যায় যে প্রশ্নগুলো ইংরেজিতে আসার কারণে অনেকে বাংলা অর্থটা ঠিকঠাক বুঝতে পারোনি। বুঝতে না পারার কারণে তোমার কাছে এটা আনকমন মনে হয়েছে। কিন্তু তুমি কিন্তু এই বিষয়টা পড়ে গেছো। হয়তোবা তুমি একটা প্রশ্ন পড়ে গেছো একরকমভাবে, প্রশ্নটা আরেক রকমভাবে ঘুরিয়ে এসেছে, তার জন্য তোমার কাছে মনে হয়েছে তোমার কমন পড়েনি।
তার জন্য এই ইন্টারডিসিপ্লিনারি বা যেকোনো সাবজেক্টে যখন এমসিকিউ পরীক্ষা হবে, ওই সাবজেক্ট কি করতে হবে? প্রত্যেকটা টার্ম, প্রত্যেকটা বিষয়বস্তু বাংলাতে খুব ভালো করে বুঝে যেতে হবে তোমাকে। যাতে পরীক্ষাতে কোনো একটা কনসেপ্টের উপরে একটা এমসিকিউ আসলে একটু চিন্তা করে তুমি আনসার করতে পারো। আর আরেকটা মজার বিষয় হচ্ছে যেহেতু এক্ষেত্রে এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হচ্ছে, কোনো উত্তর নিজে থেকে লিখতে হচ্ছে না, সঠিক উত্তর বাছাই করতে হচ্ছে। তুমি যদি আন্দাজের উপরেও আনসার করো, দেখা যায় যে এটলিস্ট পাস মার্কটা উঠে যায়। সুতরাং এই সাবজেক্টটা নিয়ে তোমরা টেনশন করবে না। ইন্টারডিসিপ্লিনারি এমনিতে প্রত্যেকে পাস করে যাবে। কারণ তোমাদের যে ইন্টারনাল পরীক্ষা ওই ক্ষেত্রেও তোমাদের ফুল মার্ক থাকে। এই ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টের পাশাপাশি অ্যাসাইনমেন্টেও তোমাদের নম্বর থাকে। সব মিলিয়ে দেখা যাবে যে যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারাও 50 প্লাস পেয়ে যাবে। সুতরাং ডোন্ট ওয়ারি, টেনশন করবে না। তো তোমাদের এই এইচএসসি থাকবে, তারপর মেজর এবং মাইনর। মেজর মাইনর আগের মতোই থাকবে। তো আগে যেমন ফার্স্ট সেমিস্টারে তোমরা মেজরে পড়েছো পেপার 1 আর পেপার 2, এবার তোমরা পড়বে পেপার 3 এবং পেপার 4। এভাবে প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের একটা পেপার বাড়তে থাকবে। তো মেজরের ২ টা পেপার, মাইনরের আগে পড়েছো ফার্স্ট সেমিস্টারে পেপার 1, এবার পড়বে পেপার 2, মানে একটাই পেপার পড়বে। আর এইচএসসি সাবজেক্ট কারোর ইভিএস থাকবে, কারোর বাংলা থাকবে, কারোর ইংরেজি থাকবে। তো এটা তোমরা পছন্দ করে নিতে পারবে তোমাদের যখন ফর্ম ফিল আপ হবে তখন বা যখন অ্যাডমিশন হবে তখন। তো আমরা যখন মার্চ মাসে পড়াটা শুরু করব, মার্চ মাসের ১ম দিন তোমরা যখন আমাদের স্কুল অফ মেরিটে অ্যাডমিশন নেবে বা আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনে যখন তোমরা এনরোল করবে, ১ম দিনেই তোমরা প্রত্যেকটা সাবজেক্টে মোস্ট ইম্পোর্ট্যান্ট ৮ টা ব্রড কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে। কারণ আমি ইতিমধ্যে গুছিয়ে নিচ্ছি যে তোমাদের এই সেমিস্টারের জন্য আমি কি পড়াবো। তাহলে ১ম দিনে তুমি ৮ টা ইম্পোর্টেন্ট প্রশ্ন পেয়ে যাবে। তোমরা প্রত্যেকে জানো আমি একটা সাবজেক্টে টোটাল ১২ টা প্রশ্ন পড়াই। তো ১২ টা প্রশ্নের মধ্যে আমি যে ৮ টা প্রশ্ন ১ম দিকে দেব, এই ৮ টা প্রশ্নই হয় বেশি ইম্পোর্টেন্ট। তাহলে এই ৮ টা প্রশ্ন তুমি ১ম দিনে পেয়ে গেলে, এবার তোমাকে আমি ইনস্ট্রাকশন দেই তুমি খাতায় সেগুলো নোট করো। অবশ্যই খাতায় নোট করবে। কারণ খাতায় নোটস করলে পড়ার গতিটাই অন্যরকম থাকে। পড়াটা মনে থাকে এবং পরীক্ষা পর্যন্ত একটা ভালো প্রিপারেশন তৈরি হয়। তো আমি প্রত্যেককে বলব যে তোমরা খাতায় নোট করে নিজের মতো করে নোটসটা তৈরি করে তোমরা পড়বে। একই রকমভাবে তোমাদের যে মাইনর থাকবে, সেই মাইনরেও আমি কি করব? সে ৮ টা ব্রড কোয়েশ্চেন কিন্তু আপলোড করে দেব। তোমাদের যে ইন্টারডিসিপ্লিনারি থাকবে বা ইন্টারডিসিপ্লিনারির পরিবর্তে যে এইচএসসি সাবজেক্টটা থাকবে, সেই এইচএসসি সাবজেক্টে আমি তোমাদের কমপ্লিট নোটসটা আপলোড করে দেব একসাথে। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের যা এমসিকিউ পড়তে হবে কনসেপ্টের উপরে। আর আরেকটা বিষয় হচ্ছে ভিডিও ক্লাস। ফার্স্ট সেমিস্টারে আমি করেছি, কিছু কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিয়েছি। সেকেন্ড সেমিস্টারে আমি আরও বেশি ক্লাস দেওয়ার চেষ্টা করব যাতে প্রত্যেকটা টপিক কভার করতে পারি। যাতে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিতে গিয়ে তোমাদের যে প্রবলেমগুলো হয়েছে সেই প্রবলেমগুলো যাতে সেকেন্ড সেমিস্টারে না থাকে বা থার্ড সেমিস্টারে তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমাদের যাদের প্রবলেম হয়েছে যাতে ফোর্থ সেমিস্টারে গিয়ে সেই প্রবলেমগুলো না থাকে। তো যাই হোক, আশা করি আজকের এই আলোচনা থেকে তোমরা অনেকটাই সান্ত্বনা পেয়েছো এবং পরবর্তী সেমিস্টারের প্রস্তুতিটা কীভাবে তোমাদের নিতে হবে এই বিষয়টা তোমরা জানতে পেরেছো এবং কবে থেকে আমরা ক্লাস শুরু করব সেটাও জানতে পেরেছো। আবারও বলে দিচ্ছি, মার্চের ১ম সপ্তাহ থেকে ধরে নাও ১ তারিখ থেকেই আমাদের পরবর্তী সেমিস্টারের স্টাডি মেটেরিয়াল আমরা পাবলিশ করে দেব। তোমরা ইচ্ছে করলে মার্চ মাসের ১ম থেকেই আমাদের স্কুল অফ মেরিটে অ্যাডমিশন নিয়ে তোমরা স্টাডি শুরু করতে পারবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবে। দেখা হবে আমার পরবর্তী আলোচনায় এবং পরবর্তী ক্লাসে।